নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আর চাইলে তোমরা এখন মেম্বার হতে পারো সারপ্রাইজিং টেলসের। মাত্র 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নাও আর উপভোগ করো দারুণ সব গল্প। আজকে তোমাদের জন্য রইল একটি বিশেষ গল্প, অপরাজিতা। আজ যে গল্পটা আপনাদের বলতে চলেছি সেটা ঘটেছিল আজ থেকে প্রায় 13 বছর আগে, ঠিক আজকের দিনে, অর্থাৎ 28শে ডিসেম্বর 2010 সালে। গল্প শুরুর আগে বরং আমার পরিচয়টা আপনাদের জানিয়ে দিই। আমি সুপ্রিয় মিত্র। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি কলেজে পড়ি, কেমিস্ট্রি অনার্স নিয়ে, সেকেন্ড ইয়ারে প্রায় শেষের দিকে। কলেজের বন্ধু বলতে ছিল মোটে দুজন, অর্ঘ্য আর অন্বেষা। আমরা যা করতাম তিনজনে একসাথে করতাম, সে পড়াশোনা হোক কিংবা দুষ্টুমি। তিনজনের বন্ধুত্বটা এতটাই গাঢ় ছিল যে তিনজনের মধ্যে একজন কলেজে না গেলে বাকি দুজনও কলেজের মুখদর্শন করতাম না। বেশ ভালোই কাটছিল দিনগুলো আমাদের। সমস্যা শুরু হলো সেদিন থেকে, যেদিন কলেজ ছুটি থাকায় আমি আর অর্ঘ্য গিয়েছিলাম অন্বেষার বাড়িতে আড্ডা মারতে। আমি আর অর্ঘ্য সেদিন সকাল 10টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম অন্বেষার বাড়িতে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিলেন কাকিমা। ও তোরা, আমি ভাবলাম কে না কে এসেছে। হ্যাঁ, আমরা অর্ঘ্যকে নিয়ে চলে এলাম আড্ডা মারতে। হ্যাঁ, তো ভালোই করেছিস। অন্বেষা কোথায় কাকিমা? যা, ওর ঘরে আছে উপরে। আচ্ছা, চলো অর্ঘ্য, ওপরে যাওয়া যাক। চল। আমি আর অর্ঘ্য দুজনে ওপরে গেলাম। গিয়ে দেখলাম অন্বেষা গালে হাত দিয়ে জানলার বাইরে কি যেন তাকিয়ে দেখছে। অর্ঘ্য বলে উঠল, কি ম্যাডাম, কি এত ভাবছেন? কোনো উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার আমি জোরে ডাক দিলাম, এই অন্বেষা, কি হয়েছে? মনে হলো ও যেন ওর সম্বিত ফিরে পেল। কিরে তোরা কখন এলি? অর্ঘ্য হেসে বলল, এসেছি তো ম্যাডাম অনেকক্ষণ। আপনি তো আপনার স্বপ্নের রাজকুমারীর কথা ভাবতে ভাবতে কোন রাজ্যে হারিয়ে গেছিলেন কি জানি। ধুর, আমার আর রাজকুমার, আমার দিন শেষ হয়ে এসেছে রে। আমি আর বেশি দিন বাঁচবো না। কেন, কি হয়েছে তোর? তুই এমন কথা বলছিস কেন? থাক, ওসব কথা বাদ দে। যা কপালে আছে তাই হবে। তা কি ব্যাপার, তোরা হঠাৎ করে চলে এলি? কোনো কিছু কি দরকার আছে নাকি রে? আমরা কি শুধু দরকারি তোর কাছে আসি? এমনি কি আড্ডা মারতে আসতে পারি না নাকি রে? না অর্ঘ্য, আমি ওভাবে বলতে চাইনি রে। আসলে আমি একটা চিন্তায় আছি, সেই জন্যই ভুলভাল কথা বলে ফেলছি। ছাড়, বাদ দে ওসব কথা। তোদের কি খবর বল? বাদ দেবো কেন? তোর কি হয়েছে আমাদের তো জানা উচিত, কারণ আমরা তোর বন্ধু। তুই আমাদের সবকিছু বলবি না তো আর কাকে বলবি? হ্যাঁ, অর্ঘ্য ঠিক কথাই বলছে। তোর কি হয়েছে আমাদের সবকিছু খুলে বল। আমাদের যতটুকু সম্ভব তোকে সাহায্য করব। আর না বললে তোর সমস্যার কথা জানবই বা কি করে, আর সমাধানই বা করবো কি করে? শোন তাহলে, তোরা যখন এত জোর করছিস বলছি। অনেকদিন থেকে একজন জ্যোতিষীর কাছে যাবার কথা ভাবছিলাম। যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। গতকাল সুযোগ পেয়েছিলাম, তাই ওনার কাছে গিয়েছিলাম। টিভিতেই প্রথম দেখি ওনাকে। ওর কথা শেষ হতে না হতেই আমরা একসঙ্গে হো হো করে হেসে উঠলাম আর হাসতে হাসতে বললাম, কি বললি? জ্যোতিষীর কাছে গেছিলিস? টিভির জ্যোতিষী? তারপর কি হলো? দেখেছিস, এই জন্যই তোদের আমি কিচ্ছু বলতে চাইনি। আমি জানতাম তোরা এটা কখনোই বিশ্বাস করবি না, বরং এটাকে নিয়ে তোরা ঠাট্টা তামাশা করবি। ঠিক আছে, আমি আর বলবো না। আমার সমস্যা আমার কাছেই থাক, তোদের কষ্ট করে আর সমাধান করতে হবে না। এত রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনি মজা করছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আর হাসবো না, তুই বল। কাল আমি একাই গিয়েছিলাম ওনার কাছে। আগের দিন ফোন করে বুকিং করে নিয়েছিলাম।
আমার নাম ছিল সবার প্রথমেই। 8 ঘন্টা ওয়েট করার পরে ওনার অ্যাসিস্ট্যান্ট ডাকলেন। অন্বেষা চক্রবর্তী কে আছেন? এই তো আমি। আচ্ছা যান, ভেতরে যান। ভিতরে যেতেই দেখলাম চেয়ারের ওপর বসে আছেন লম্বা চওড়া এক ভদ্রলোক। এক গাল দাড়ি, পরনে পাঞ্জাবি। বুঝলাম ইনিই জ্যোতিষী। টিভিতে এনাকেই দেখেছি। আমাকে দেখে বললেন, বসো মা, বসো। তোমার সমস্যা বলো মা, কি জানতে চাও? আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। তা কি নিয়ে পড়াশোনা করছো? আমি এখন কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি, 2nd ইয়ার চলছে। আচ্ছা, বেশ বেশ বেশ। তা দেখি মা, তোমার হাতটা দাও দেখি। আমি বাম হাতটা বাড়িয়ে দিলাম। উনি হাতটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর বললেন, যা দেখছি তোমার বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তোমারও শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ দেখতে পাচ্ছি। অন্যদের জীবনে যেটা সহজেই এসে যায়, সেটা তোমার জীবনে আসতে অনেক বাধা পেরোতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর সেই জন্য তুমি সাফল্যতার শিখরের শেষ ধাপে পৌঁছেও তোমাকে পুনরায় সবকিছু নতুন করে শুরু করতে হয়। আর তুমি ভীষণ আবেগপ্রবণ, যে কারণে তুমি একটু কিছু হলেই ভেঙে পড়ো। কি ঠিক বললাম তো মা? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলছেন। আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি তো আপনাকে আমার বিষয়ে তেমন কিছুই বলিনি। জানতে হয় মা, জানতে হয়। নইলে পয়সা খরচ করে জ্যোতিষ চর্চা করে কি লাভ? আর বলতে পারি বলেই হাজার হাজার লোক আসে আমার কাছে, তাই না? আর আর কি কি দেখতে পাচ্ছেন বাবা? প্লিজ বলুন, আমি চাকরি পাবো তো? দাঁড়াও মা, সব বলবো। আগে তোমার আয়ু রেখাটা দেখি। আবার আমার হাতটা টেনে নিলেন। দেখতে দেখতে হঠাৎ বলে উঠলেন, একই সর্বনাশ! তোমার যে সামনে ঘোর বিপদ মা, তোমাকে তা না বললেই ভালো। মা, তুমি তারাপীঠের কোনো তান্ত্রিকের শরণাপন্ন হও, সেই তোমায় এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। না, আপনি আমাকে সব কিছুই খুলে বলুন। আমি সব কিছু শোনার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, তুমি যখন শুনতে চাইছো, আমার আর কোনো আপত্তি নেই। তোমার সামনে একটা বড় ফাঁড়া আসতে চলেছে, আর তাতে তোমার মৃত্যু ঘটতে পারে। আর এই ফাঁড়ার জন্য দায়ী তোমারই বাড়ির কেউ। অতীতে ঘটে যাওয়া সেই ব্যক্তির কোনো কুকীর্তির জন্যই তোমার জীবনে এই বিপদ আসতে চলেছে। সে ব্যক্তিটি কে? তা আমি জানি না মা, তবে বলতে পারি সে তোমার খুব কাছের লোক। তুমি আর বেশি দেরি করো না মা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তারাপীঠে চলে যাও, না হলে তুমি খুব বিপদে পড়বে মা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। না না না, ঠিক আছে, এটা আমার কর্তব্য। ভালো থেকো মা, ভালো থেকো। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়িতে কাউকে কিছু বলিনি, সবাই চিন্তা করবে বলে। তোরা জোর করলি বলে বললাম, না হলে তোদেরও বলতাম না। আর আমিও এসব বিশ্বাস করতাম না যদি না উনি গড় গড় করে আমার সম্বন্ধে সব বলে দিতেন। না বললে কি করে সমাধান হবে? দেখ অর্ক, ওনাকে আমাদের বেস্ট ফ্রেন্ড ভাবে, ওই জন্য কাল থেকে আমাদের কিছু বলেনি। না রে সুপ্রিয়, ব্যাপারটা তেমন নয়। তাহলে ব্যাপারটা কি? অন্বেষা চুপ করে রইল। আমি অন্বেষাকে সাহস দিয়ে বললাম, অন্বেষা চিন্তা করিস না, আমরা আছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা আজ উঠি, বুঝলে? এ বিষয়ে ভেবে তোকে বলবো। ঠিক আছে, আয় তবে। আমরা উঠে পড়লাম। কাকু কাকিমাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে অন্বেষার কথা মনে পড়ল। ভাবতে লাগলাম যে মেয়েটাকে নিয়ে কি করব। আমি তো এসব একদম বিশ্বাস করি না। আবার মনে হলো যদি কিছু হয়ে যায় মেয়েটার। কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না কি করব। তারপর মাথায় একটা প্ল্যান এলো। সঙ্গে সঙ্গে ফোন করলাম অর্ঘ্যকে। হ্যালো অর্ঘ্য,
হ্যাঁ বল। বলছি, অন্বেষার ব্যাপারে মাথায় একটা প্ল্যান এসছে। বল। অন্বেষার গ্রামের বাড়ি কোথায় জানিস তো? হ্যাঁ জানি তো, ওই তো ওর গ্রামের নাম বেনেগ্রাম। হ্যাঁ, ঠিক বলেছিস। আর বেনিগ্রাম থেকে তারাপীঠের ডিস্টেন্স কত বলতো? কত? মাত্র 10.5 কিলোমিটার। বাহ, এ তো ভালো কথা। তোর প্ল্যান আমি বুঝে গেছি। বল দেখি কি বুঝলি। বুঝলাম এটাই যে আমাদের তো অনেক দিনের ইচ্ছা অন্বেষার গ্রামে যাবার, তা এই সুযোগে আমাদের গ্রামটাও ঘুরে দেখা হবে, আর আর অন্বেষারও তারাপীঠের কাজটা মিটবে। গুড, এই তো বুঝে গেছিস। তাহলে কাল অন্বেষার সাথে আলোচনা করে বেরিয়ে পড়ব। পরের দিন সকালে আমরা আবার দেখা করলাম অন্বেষার বাড়িতে। অন্বেষাও আমার প্রস্তাবে রাজি হলো, কিন্তু কিছুতেই রাজি হতে চাইল না ওর বাবা। কাকু বললেন, তোরা ঘুরতে গেলে অন্য কোথাও যা, ওখানে তোদের যাওয়া হবে না। আমাকে যেন দ্বিতীয়বার এই কথাটা না বলতে হয়। কেন বাবা, ওখানে গেলে কি এমন হবে? সেই ছোটবেলা থেকে তুমি বলে আসছো ওখানে যাওয়া হবে না। ওখানে এমন কি আছে যে কারণে আমরা যেতে পারবো না? আমি এবার যাবই, তোমার কোনো বারণ শুনবো না। তুই আমার মুখের ওপর কথা বলছিস? যেতে বারণ করেছি মানে তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। একবার যখন বলেছি তখন যাওয়া হবে না মানে যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে বাবা, আমরা যাব না। ছোটবেলা থেকে তোমার সব কথা শুনে এসেছি, এই কথারও অবাধ্য হতে পারলাম না। যদিও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তুমি যখন বারণ করছো যাব না। হ্যাঁ, এই তো গুড গার্ল। তোদের ঘুরতে যেতে তো আমি বারণ করিনি, তোদের ওখানে যেতে আমি বারণ করেছি। তোরা বরং অন্য কোনো জায়গা থেকে ঘুরে আয়। বাবা, দেখছি। এসব কথা শোনার পর আমার আর অর্ঘ্যর দুজনেরই ভীষণ মনটা খারাপ হয়ে গেল। আমাদের কতদিনের ইচ্ছা অন্বেষার গ্রামের বাড়িতে ঘুরতে যাব, মনে হয় এ জন্মে আর হবে না। মনে মনে এসব কথা ভাবছি, ঠিক তখনই অন্বেষা বলল, চল তোরা ওপরে চল, তোদের সাথে কথা আছে। আমরাও অন্বেষার কথা মতো ওর পিছন পিছন ওপরে গেলাম। ওপরে যেতেই অন্বেষা বলল, কিরে, এবার তাহলে কি করবি? তাহলে কি যাব না বেনেগ্রামে? কি আর করব, অন্য প্ল্যান ভাবতে হবে। কি করা যায় বলতো অর্ঘ্য? তোদের কিচ্ছু করতে হবে না। সমস্যা যখন আমার, তখন আমি সব সামলে নেব। আমি তোদের যা যা বলছি মন দিয়ে শোন। আমরা বেরোবো অন্য জায়গার নাম করে, কিন্তু যাব বেনেগ্রামে। সেটা কি ঠিক হবে অন্বেষা? কাকু বারণ যখন করেছেন নিশ্চয়ই কিছু কারণ আছে, যদি কোনো বিপদ হয়। হ্যাঁ অন্বেষা, সুপ্রিয় ঠিক কথা বলেছে। ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। আমি বেনেগ্রামের রহস্য জেনেই ছাড়বো। না না, আমরা তোকে কখনো একা ছাড়বো না। আমরা তোর সঙ্গে যাবো বেনেগ্রামে। তুই যা বলবি সেটাই হবে। ঠিক আছে, কাল দুপুরে বেরোনো হবে। দুপুরে 2-3 দিনের মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসিস। এখানেই খাওয়া দাওয়া করে 2টো নাগাদ বেরানো হবে। জো হুকুম ম্যাডাম। অন্বেষা মুচকি হেসে বলল, ঠিক আছে, তোরা এখন আয়, কাল তাহলে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার বাড়িতে কেউ জিজ্ঞেস করলে বলবি আমি পুরুলিয়া যাচ্ছি। ঠিক আছে, তোকে ওসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। আর গাড়ির ব্যবস্থা তোকে করতে হবে না, আমি আমাদের গাড়িটা নিয়ে আসবো। চল অর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, তোরা আয়। পরের দিন দুপুর 1টা নাগাদ আমি আর অর্ঘ্য পৌঁছে গেলাম অন্বেষার বাড়িতে। কাকিমা আমাদের সকলকে খেতে দিলেন। দেখলাম কাকিমা আমাদের জন্য খাবারের বিশাল আয়োজন করেছেন। ডাল, নানা রকমের ভাজা, পনিরের তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড়। এসবের পর শেষ হলো মিষ্টি দিয়ে। পেট পুড়ে 3 জনে খেলাম। কাকিমার রান্নার প্রশংসা করলাম আমি আর অর্ঘ্য। আমি বললাম, কাকিমা যাই বলুন, আপনার হাতে জাদু আছে, নালে এত ভালো রান্না করেন কিভাবে? আপনার রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর এই টেস্ট জীবনে ভোলার নয়। তোরা চুপ করতো, জাদু ফাদু ওসব কিছুই নয়। 15 বছর বয়স থেকে খুন্তি ধরেছি, তারই ফল এটা। আর তোদের জন্য রুটি আর মাংস দিয়ে দেব, তোরা গাড়িতে খেয়ে নিস, কেমন?
আচ্ছা কাকিমা, ঠিক আছে, চলো নেশা, বেরোনো যাক। অর্ঘ, ব্যাগগুলো নিয়ে আয় আস্তে আস্তে। চল 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 চল। তারপর কাকু কাকিমাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে, সরি, বেনিগ্রামের উদ্দেশ্যে। গাড়ি যখন স্টার্ট করলাম ঘড়িতে তখন পাক্কা 2টো বাজে। গাড়ি আমিই চালাচ্ছিলাম। অর্ঘ্য আর অন্বেষা বসেছিল পিছনের সিটে। অর্ঘ্য প্রশ্ন করল, আচ্ছা, বেনিগ্রাম যেতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? কলকাতা থেকে বেনিগ্রামের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা। তার মানে আমাদের পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, তা যাবে বই কি, 7:30 থেকে 8টা বাজবে বেনিগ্রামে পৌঁছতে। তা ওখানে থাকবি কোথায়? কিছু কি ঠিক করেছিস? আগে চল তো ওখানে, তারপর দেখা যাবে। গ্রামে তো আর কোনো হোটেল থাকবে না, কারোর বাড়িতেই 2-3 দিন আশ্রয় নিতে হবে। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কত কিলোমিটার সঠিক বলতে পারবো না, মোটামুটি বেনিগ্রাম যেতে আর আধ ঘন্টার মতো বাকি। হঠাৎ গাড়িটার একটা টায়ার পাঞ্চার হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখলাম অর্ঘ্য জেগে আছে, কিন্তু অন্বেষা ঘুমিয়ে পড়েছে। অর্ঘ্য, চল দেখি কোনটা গেল। অন্বেষা ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে আর ডাকতে হবে না। চল। নিচে নেমে দেখলাম ডান দিকের পিছনে চাকাটা গেছে। তারপর আমি আর অর্ঘ্য মিলে স্টেপ নিয়ে এবং চাকার খোলার প্রয়োজনীয় যন্ত্র নিয়ে গাড়ির পিছনে গেলাম। আস্তে আস্তে চাকার নাটগুলো খুলে জ্যাক দিয়ে গাড়িটা উঁচু করে চাকাটা খুললাম। তারপর যেই না ভালো চাকাটা লাগাতে যাব অমন সময় অন্বেষা খুব জোরে চিৎকার করে উঠল। আমরা দৌড়ে গেলাম অন্বেষার কাছে। কিরে, কি হয়েছে তোর? হঠাৎ চিৎকার করে উঠলি কেন? অন্বেষা কাঁদতে কাঁদতে উত্তর দিল, তোরা আমাকে একা রেখে কোথায় গিয়েছিলিস? আমি পরিষ্কার দেখেছি, গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো, তার ঠোঁটের পাশ দিয়ে রক্ত বের হচ্ছে, গলায় গলায় ফাঁস দেওয়া একটা ওড়না, আর আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে হেসে হেসে বলছে, কিরে, এসে গেছিস? আয় আয়, আমার কাছে আয়, তোর জন্যই তো এতদিন অপেক্ষা করে আছি। আমি চিৎকার করতেই ওইদিকে সরে গেল। একথা শোনা মাত্রই আমি আর অর্ঘ্য গাড়ির চারপাশটা ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলাম না। ফিরে এসে আমি বললাম, অন্বেষা, কাউকেই তো দেখতে পাচ্ছি না রে। এখনই উধাও হয়ে যাবে কি করে? তোর হয়তো কোথাও ভুল হচ্ছে, বুঝলি? তুই ঘুমোচ্ছিলিস, দেখ হয়তো স্বপ্ন দেখেছিলিস। না না, আমি নিজের চোখে দেখেছি এখানে কেউ আছে, আমার ভুল হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমাদের আর একটু কাজ আছে, তুই গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে আয়। চল অর্ঘ্য, বাকি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। চল চল চল। কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি ঠিক করে আবার চলতে শুরু করলাম। আধ ঘন্টার মধ্যে ভালোভাবে পৌঁছে গেলাম বেনিগ্রামে। সেখানে পৌঁছে আরও এক সমস্যায় পড়লাম। গ্রাম্য এলাকা, থাকার তো কোনো জায়গা নেই। রাতে তো আর গাড়িতে রাত কাটানো সম্ভব নয়, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। গ্রামের সরু রাস্তা দিয়ে এগোতে এগোতে চোখে পড়ল একটা চায়ের দোকান। দোকানের সামনে গিয়ে গাড়ি থামালাম। আমাদেরকে দেখে চা দোকানের ভিতর গুঞ্জন সৃষ্টি হলো। দোকানদার জিজ্ঞেস করলেন, বাবু, আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, এখানে 2-3 দিনের জন্য ঘুরতে এসেছি, তাই একটা থাকার জায়গা খুঁজছি। তা আপনি কোনো থাকার জায়গার সন্ধান দিতে পারবেন? থাকার জায়গা? এখানে তো তেমন থাকার জায়গা নেই, তবে আপনারা যদি রাজি থাকেন আমার একটা ঘর আছে, সেখানে আপনাদের থাকতে দিতে পারি। আচ্ছা, এ তো ভালো কথা, আমাদের আবার কিসের অসুবিধে? আপনি চলুন, আমরা আপনার বাড়িতেই থাকবো। তা বাবু চলুন, আমার এই সামনেই ঘর। আপনারা বরং আপনাদের গাড়িটা ওই সামনের মাঠটাতে রেখে দিন, কোনো ভয় নেই, এখানে কেউ কোনো ক্ষতি করবে না আপনাদের। আমি এগোচ্ছি, আপনারা আমার পিছু পিছু আসুন। তারপর ওনার কথা মতো আমরা গাড়িটা মাঠে রেখে ওনার পিছন পিছন যেতে লাগলাম। মিনিট 5 পথ যেতে যেতে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকু, আপনার নামটা কি? আমার নাম ভবতোষ দাস। তা এখানে কত বছর আছেন? জন্ম থেকেই বাবু। এসব কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছলাম ভবতোষ কাকুর বাড়ি। বাড়ি পৌঁছে কাকু ডাকলেন,
কই গো গিন্নি, বাইরে এসো, দেখে যাও কাদের এনেছি। সঙ্গে সঙ্গে একজন মহিলা ঘোমটা মাথায় বেরিয়ে এলেন এবং এসে বললেন, কই দেখি দেখি কাদের এনেছো। ও মা, এরা কারা গো? এরা শহুরে মেম সাহেব গো, এখানে কদিন বেড়াতে এসেছেন। এখানে তো তেমন থাকার জায়গা নেই, তাই আমাদের ঘরে কদিন থাকবে। তুমি আবার অতিথিদের ধরে এনেছো? তোমার মনে নেই এই রকমই এক অতিথিকে তুমি আমাদের ঘরে থাকতে দিয়েছিলে, আর সে আমাদের কি সর্বনাশটাই না করেছিল। ওর জন্যই আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, তারপরেও তুমি আবার অতিথিদের নিয়ে এসেছো। সত্যি বাবা, তুমি পারো বটে। আহা চুপ করো গিন্নি, ওনারা কি ভাববেন? যা হারিয়ে ফেলেছি তা তো আর ফিরে পাবো না, আর নতুন করে আমাদের হারানোর তো কিছু নেই। ওনারাই রাতের বেলা কোথায় যাবে বলো? মানুষ হয়ে মানুষকে সাহায্য করাটা তো আমাদের কর্তব্য নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা ভেতরে আসুন, তবে 3 দিনের বেশি কিন্তু আমি আপনাদের থাকতে দিতে পারবো না। না না, আমরা 3 দিনের বেশি থাকবো না, আমরা এখানে 3 দিনের জন্যই এসেছি। ঠিক আছে। আমি, অর্ঘ্য আর অন্বেষা তিনজনেই ঘরের ভেতর গেলাম। পাকা ঘর, ইলেকট্রিক আছে, তবে টিনের চাল। ঘরটা বেশ বড় দেখলাম, 2টো খাট পাতা আছে। আমরা আমাদের ব্যাগগুলো একপাশে রেখে ধপ করে বসে পড়লাম খাটের ওপর। অন্বেষার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অর্ঘ্য আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ভবতোষ কাকুর মেয়ের ব্যাপারটা কি বলো তো? কি বলি বলতো, তুইও যেখানে আমিও সেখানে, তবে ব্যাপারটা জানতে হবে। ওই অন্বেষা, তুই চুপ করে কেন? কিছু বল অন্তত। কি আর বলবো বলতো, আমি রাস্তায় যেটা দেখেছি সেটা কিছুতেই মন থেকে সরাতে পারছি না রে। চোখ বন্ধ করলেই মেয়েটার মুখটা ভেসে উঠছে। অন্বেষা, ওটা তোর মনের ভুল। ওখানে যদি সত্যি কেউ থেকে থাকতো তাহলে আমাদের চোখে নিশ্চয়ই পড়তো। আমি আর অর্ঘ্য তো বেশ ভালোভাবেই 4-5টা দেখলাম, কই কাউকে তো নজরে পড়লো না। সুপ্রিয় ঠিক কথাই বলেছে। অন্বেষা, তোর কোথাও একটা ভুল হচ্ছে বুঝলি। তুই ওসব মনে করে আর ভয় পাস না, যা হয়েছে ভুলে যাবার চেষ্টা কর। আমি সেই চেষ্টাই তো করছি রে, কিন্তু কিছুতেই তো ভুলতে পারছি না। এসব কথা বলা বলির মধ্যে কাকিমা ঘরে ঢুকলেন। তা আপনারা রাতে কি খাবেন? কাকিমা, আমি আপনার থেকে অনেকটা ছোট, প্লিজ আমাদের আপনি বলবেন না। আপনি আর কাকু প্রথম থেকে আমাদের আপনি বলছেন, বলবো বলবো করে নানান কথায় বলা হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা রাতে তোমরা কি খাবে বলো? না না কাকিমা, আজ রাতে আমাদের জন্য আর কিছু ব্যবস্থা করতে হবে না, আমরা বাড়ি থেকে খাবার এনেছি, আজকে রাতটা ওতেই হয়ে যাবে। কি বলিস অর্ঘ্য, অন্বেষা? আচ্ছা বাবা, তোমরা কিছু মনে করো না, আমি প্রথমে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আসলে আমার মেয়েকে হারানোর কষ্ট আমি আজও ভুলতে পারিনি। তা কি হয়েছিল আপনাদের মেয়ের? সে অনেক কথা বাবা, পরে সময় করে একদিন বলবো। আমি এখন আসি, তোমরা খেয়ে শুয়ে পড়ো, পাশেই কলঘর আছে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের নিঃসংকোচে ডাকবে। আর হ্যাঁ, একা একা বাড়ির বাইরে বেরোবে না রাতে, নতুন জায়গা তো, কোথায় কি আছে তোমাদের তো আর তা জানা নেই। আচ্ছা কাকিমা, ঠিক আছে, কিছু অসুবিধা হলে আপনাদের নিশ্চয়ই ডাকবো। তারপর কাকিমা চলে গেলেন, তবে কাকিমা বাইরে কেন যেতে বারণ করলেন সেটা আমাদের মাথায় ঢুকলো না। অর্ঘ্য জিজ্ঞাসা করল, কিরে আবার কি হলো? এসব কথা মনে মনে চিন্তা করছি, আবার অন্বেষা চিৎকার করে উঠল। অন্বেষা আঙুল দিয়ে দরজার দিকে তাকাতে নির্দেশ করল এবং বলল, দরজার বাইরের দিকে তাকা, দেখ দেখ সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, আমাকে ইশারা করে ওর কাছে ডাকছে। আমরা ভয় ভয়ে দরজার বাইরে তাকালাম, কিন্তু দরজার বাইরে কাউকেই দেখতে পেলাম না। অন্বেষার ওপর বিরক্ত হয়ে বললাম, অন্বেষা, তো কি হয়েছে বলতো? সে গাড়ি থেকে ভুলভাল দেখছিস, তোকে এবার দেখছি চোখের ডাক্তার দেখাতে হবে। অন্বেষাও রেগে গিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি তোদের সাথে ইয়ার্কি মারছি? বিশ্বাস কর, আমি যা দেখেছি সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে, কাল সকালেই তোকে তারাপীঠে মায়ের কাছে নিয়ে যাব, দেখবি তখন সব ঠিক হয়ে গেছে। জানি না রে,
আমি আর মনে হয় বাঁচব না। জ্যোতিষী ঠিক কথাই বলেছেন, আমার সময় হয়ে এসেছে। অন্বেষা, তুই এসব কথা কেন বলছিস? আমরা আছি তো, আমরা তোর কিছু হতে দেব না। অনেক রাত হয়েছে, চল খেয়ে নিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চল খেয়ে নি, আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে রে। তারপর 3 জন মিলে আমরা খেয়ে নিলাম। তারপর একটা খাটে আমি এবং অর্ঘ্য ও আর একটা খাটে অন্বেষা শুয়ে পড়ল। মাঝরাতে আবার ঘুম ভাঙলো অন্বেষার ভয় জড়ানো ডাকে। এই অর্ঘ্য, এই সুপ্রিয়, এক্ষুনি ওঠ। ওই মেয়েটা আবার এসেছিল, এসে আমার পাশে বসে ওর গলার ফাঁসটা খুলে আমার গলাটা চেপে ধরতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় আমার ঘুমটা ভেঙে যায়, আরও ও নিমেষের মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। আমি তখন তোদের ডাকতে থাকি। আচ্ছা ঠিক আছে, তুই এবার নিশ্চিন্তে ঘুমো। আমি আর অর্ঘ্য তোর পাশেই বসে আছি, তোর কোনো ভয় নেই। কিছুক্ষণের মধ্যেই অন্বেষা আবার ঘুমিয়ে পড়ে। তখন আমি আর অর্ঘ্য নিজেদের মধ্যে বেশ কিছু কথা বলা বলি করি। আচ্ছা অর্ঘ্য, অন্বেষা যা বলছে তোর কি মনে হয় ও সব সত্যি বলছে, নাকি ওর মাথার কোনো সমস্যা হচ্ছে? না রে সুপ্রিয়, আমার মনে হয় ও যা বলছে সব সত্যিই বলছে, ওর মাথাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে চল আমরাও শুয়ে পড়ি, কাল সকালে যা হবে দেখা যাবে। সেই দিন রাতে আর কোনো বিপত্তি ঘটল না। পরের দিন সকালে ঘুম ভাঙলো কাকিমার ডাকে। কই গো বাবারা, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে তো। আমরা উঠে পড়লাম, দেখলাম অন্বেষা তখনও ঘুমোচ্ছে। ওকে আর ডাকলাম না। কাকিমা আমাদের নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন। কাকু জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা মায়ের মন্দিরে যাবে তো? হ্যাঁ আমরা আজকেই যাব। তাহলে বাবা তোমরা সকাল সকাল বেরিয়ে পড়ো, হ্যাঁ, না হলে দুপুরের মধ্যে ফিরে আসতে পারবে না। হ্যাঁ কাকু, অন্বেষা উঠলেই আমরা বেরিয়ে পড়ব। মায়ের পুজো দেব তো, তাই এখন আমরা কিছু খাবো না। আপনি আমাদের জন্য দুপুরে নিরামিষ রান্না করে রাখবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যা বলছো সেটাই রান্না হবে। আর এই নিন কাকু, এই টাকাটা রাখুন, বাজার করতে কাজে লাগবে আপনার। না বাবা, ছিছি, আমি নিতে পারবো না। না না কাকু, এটা আপনাকে নিতেই হবে। আমরা আপনার ছেলের মতো, ছেলে হিসেবে বাবাকে এটুকু তো দিতেই পারি, বলুন। হ্যাঁ কাকু, সুপ্রিয় ঠিক কথাই বলেছে। আপনি ওই দোকান চালিয়ে পরিবারের দেখভাল করেন, দোকানে কতটুকুই বা ইনকাম হয়। তাছাড়া আমরা হোটেলে থাকলে হোটেলের ভাড়া তো দিতে হতো, তাই না বলুন? তোমরা বাবা এত করে যখন বলছো তখন টাকাটা নিচ্ছি, তবে বাবা হিসাবে ছেলের থেকে নিচ্ছি, হোটেল ভাড়া হিসাবে নয় কিন্তু। আচ্ছা কাকু, আপনি আমাদের ছেলে ভেবেই টাকাটা নিন না। এসব কথা বলতে বলতেই দেখলাম অন্বেষা ঘুম থেকে উঠে পড়েছে। আমরা যেখানে বসেছিলাম সেখানে এসে জিজ্ঞাসা করছে, কিরে অর্ঘ্য, সুপ্রিয়, তোরা কখন উঠলি? আমি আর অর্ঘ্য অনেকক্ষণ উঠেছি। আপনি তো ম্যাডাম অবাক করে ঘুমোচ্ছিলেন। না রে, শরীরটা বড্ড ক্লান্ত ছিল, তাই ঘুমোচ্ছিলাম এতক্ষণ। তা বেশ ভালোই করেছ মা, এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ কাকু, শরীর এখন একদম চাঙ্গা। ওদের কথা থামিয়ে আমি বললাম, অন্বেষা রেডি হয়ে নে, আমরা এক্ষুনি মায়ের মন্দিরে যাব। মিনিট 15-র মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম আধ ঘন্টার মধ্যে। মায়ের মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে গেলাম তারাপীঠ মহাশ্মশানের দিকে। কত সব সাধুরা, তান্ত্রিকেরা নিজের নিজের সাধনায় মগ্ন। আমরা তাদের সামনে দিয়ে হাঁটাচলা করছি, তবু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের মধ্যে একজন তান্ত্রিক অন্বেষাকে ওনার কাছে ডাকলেন, সঙ্গে আমাদেরও। এই যে মা বাবারা, একবার আমার কাছে আয়। এগিয়ে গেলাম ওনার কাছে। সাধারণত তান্ত্রিকদের যে ধরনের পোশাক হয়, উনিও ঠিক ওই ধরনের পোশাক পরে আছেন। লাল রঙের বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল চন্দনের তিলক। আসনের পাশে একটি ত্রিশূল এবং ত্রিশূলের নিচে একটি মরার খুলি বাঁধা আছে। আমরা ওনার কাছে পৌঁছতেই উনি বললেন, মা, তোর সামনে একটা বড় বিপদ আসতে চলেছে, সেটা আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি, আর সেই জন্যই তুই তারাপীঠে এসেছিস। তোর বাম হাতটা একবার দেখাতো মা। অন্বেষা
বাম হাতটা বাড়িয়ে দিল। অনিশার হাত দেখা মাত্রই উনি বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই। সামনে ওর বড় বিপদ আসতে চলেছে, আর এখানে আসার পর থেকে ওর ওপর কোনো এক অশুভ শক্তির নজর পড়েছে। আমি সঠিক বলতে পারবো না, তবে ওর বিপদের কারণ হয়ে উঠতে পারে এই অশুভ শক্তি, আর সেই বিপদে প্রাণও যেতে পারে তোমার। ওকে কি কোনোভাবেই বিপদ থেকে রক্ষা করা সম্ভব হবে না? মিথ্যে বলে তো লাভ নেই। আমি কথা দিতে পারবো না যে আমি ওকে বিপদ থেকে রক্ষা করে দেব, তবে চেষ্টা করে দেখতে পারি। বাকিটা উপরওয়ালার হাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যা ব্যবস্থা করার করুন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তোমরা আজ রাত 12টায় এখানে চলে আসবে, তারপর আমি যা করার করব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা ঠিক ওই সময় চলে যাব। এসব কথা শুনে অন্বেষা চুপ করে গেল। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা গেল ও খুব ভয়ে আছে। ওকে নিয়ে আমি আর অর্ঘ্য গাড়িতে উঠলাম। অন্বেষা, তুই এত কিছু চিন্তা করিস না, আমরা আছি তো, আমরা তোর কিছু হতে দেব না। না রে অর্ঘ্য, আমি আর মনে হয় বাঁচবো না। ওই মেয়েটা আমাকে মেরে ফেলবে, ওর হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোর কিছু হবে না, দেখবি আজ রাতে তান্ত্রিক বাবা সব কিছু ঠিক করে দেবেন। দেখাই যাক উনি কি ঠিক করেন। আমার মন বলছে উনি কিছুই করতে পারবেন না। এই কথা বলে অনিশা আবার চুপ করে গেল। আমিও আর কোনো কথা না বলে আপন মনে গাড়ি চালাতে লাগলাম। বাড়িতে এসে সমস্ত কথাই কাকু কাকিমাকে খুলে বললাম। কাকু বললেন, এই তো বাবা বেশ ভাবনার কথা। তবে তান্ত্রিক বাবা যখন বলেছেন, উনি কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। তোমরা চিন্তা করো না, মায়ের ওপর ভরসা রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এখানকার মা খুব জাগ্রত, সকল বিপদ থেকে সকলকে রক্ষা করেন। কাকু, অনিশা বেশ চিন্তায় আছে। ওকে আমরা ভরসা দিচ্ছি, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। কাকু অন্বেষাকে উদ্দেশ্য করে বললেন, দেখো মা, তুমি এত চিন্তা করো না, আমি আছি, তোমার কাকিমা আছে, তোমার 2 বন্ধু আছে, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। তুমি মা তারা মাকে ডাকো, দেখবে মা তোমাকে ঠিক রক্ষা করবে। হ্যাঁ না কাকু, আমি আর বাঁচবো না। আপনারা পারবেন না আমাকে বাঁচাতে। আমার সময় হয়ে এসেছে। ওই মেয়েটা আমায় ছাড়বে না। আমি তো সব সময় মাকে ডাকছি। কোন মেয়েটা মা? আছে, আপনি চিনবেন না। ও রোজ রাতে আসে আমার কাছে, এসে আমাকে ওর কাছে ডাকে। আপনারা যতই চেষ্টা করুন, ও আমাকে ঠিক মেরে ফেলবে। না মা, আজ রাতে তোমরা ওই তান্ত্রিকের কাছে যাও, তারপর দেখা যাবে। এখন অনেক বেলা হয়ে গেছে, তোমরা স্নান করে খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে একটু ঘুমিয়ে নাও, রাতে তো আবার ওখানে যেতে হবে। হ্যাঁ কাকু, আপনি ঠিক কথাই বলেছেন। দুপুরে একটু রেস্ট নিতে হবে, নাহলে রাত জাগতে পারবো না। হ্যাঁ, আমি তো না ঘুমালে দেখবি ওই শ্মশানে তান্ত্রিকের করেই ঘুমিয়ে পড়েছি। এই কথা শুনে সবাই হাসলো, কিন্তু অন্বেষার মুখে কোনো হাসি নেই। ও এখন আনমনে কি যেন একটা চিন্তা করে সব সময়। তারপর অন্বেষা বলল, আমি স্নানে গেলাম, আমার হলে তোরা যাস। আমরা মাথা নাড়িয়ে ওর কথায় সায় দিলাম। ও স্নানে চলে গেল। তারপর আমরা নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর অন্বেষার সেই চিৎকার কানে এলো। আমরা সকলে দৌড়ে গেলাম বাথরুমের দিকে। দেখলাম অন্বেষা বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং ওর হাত পা থরথর করে কাঁপছে। আমি জিজ্ঞাসা করলাম, কি রে অন্বেষা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁপছিস কেন? তুই কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিস? আবার সেই মেয়েটা আমার কাছে এসেছিল, আমায় বলে গেল আমাকে ও নাকি ছাড়বে না, আর ওর হাত থেকে ও কেউ নাকি আমাকে বাঁচাতে পারবে না। এ কথা শোনার পর কাকু কাকিমা দুজনেই বাথরুমের ভেতরটা ভালো করে লক্ষ্য করলেন, কিন্তু কাউকেই ওনারা আবিষ্কার করতে পারলেন না। কাকু বললেন, মা, তুমি সত্যিই কাউকে দেখেছো তো? মানে বাথরুমের মধ্যে তো কেউ নেই মা,
আর আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ কাকু, আমি নিজের চোখে দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার ভুল হতেই পারে না। আচ্ছা মা, বেশ, আমি তোমার কথাই বিশ্বাস করলাম। তবে এত তাড়াতাড়ি মেয়েটা উধাও হয়ে গেল কিভাবে? তা আমি জানি না কাকু, তবে আমি জানি ও এসেছিল, ও আবার আসবে, ও আমাকে ছাড়বে না। এ কথা বলতে বলতে অন্বেষা কান্নায় ভেঙে পড়ল। আমি অন্বেষাকে সামলানোর চেষ্টা করলাম। আমার বুকে মাথা রেখে ও আরও কাঁদতে কাঁদতে আমাকে বলল, সুপ্রিয়, আমি আর বাঁচব না। ও কাল আমায় নিতে আসবে। তোদের সঙ্গে আমার আর কোনো দিন কোথাও যাওয়া হবে না। আমার আর কলকাতায় ফেরা হবে না। বাবা মার সঙ্গেও আর দেখা হবে না। চুপ কর পাগলি, তোর অত চিন্তা কিসের বলতো? তুই দেখছিস তো তোকে বারবার ভয় দেখাচ্ছে, কিন্তু ও কি তোর কোনো ক্ষতি করছে না। সুতরাং ও তোর কিছুই করতে পারবে না। তাছাড়া আজ রাতে তো আমরা তান্ত্রিক বাবার কাছে যাব, দেখবি উনি সব ব্যবস্থা করে দেবেন। চল, স্নানটা শেষ করে খেয়ে নিবি চল। না, আমি আর ওই বাথরুমে ঢুকবো না। ও আছে, ও ওখানেই আছে আমাকে শেষ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তোকে আর ঢুকতে হবে না। তুই এমনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমরা স্নান করে একসঙ্গে খেতে যাব। অন্বেষা এই কথায় রাজি হলো। আমি আর অর্ঘ্য দুজনে স্নান সেরে সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। খাওয়া শেষে অর্ঘ্য এবং অন্বেষা ঘুমোতে গেল। আমি অন্বেষার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলোতে লাগলাম আর মনে মনে কয়েকটা কথা ভাবতে লাগলাম। অন্বেষা যে মেয়েটিকে দেখে, মেয়েটি কে, কী বা তার পরিচয়? শুধুমাত্র অন্বেষাকে কেন দেখা দেয়? ওর সঙ্গে তো আমরাও আছি, আমাদেরকেও তো দেখা দিতে পারে, কিন্তু দেয় না কেন? এই মেয়েটাই যদি অন্বেষার বিপদের কারণ হয়, তবে মেয়েটার সঙ্গে অন্বেষার কি পরিবারের সম্পর্ক? কারণ জ্যোতিষী বলেছিলেন অন্বেষার বিপদ ওর পরিবারের কুকর্মের ফলে হবে। এসব চিন্তা করতে করতে কখন জানি না আমার চোখটাও লেগে গিয়েছিল। তারপর যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি নিজে উঠে সবাইকে তুলে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন 7:10 বাজে, আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই অন্বেষা বিপদ থেকে চিরতরে মুক্তি পাবে। কাকিমা আমাদের জন্য রাতের খাবার করে রেখেছিল, রুটি আর তরকারি। আমরা 9টা নাগাদ খেয়ে নিয়ে বেরোনোর জন্য তৈরি হতে লাগলাম। সময় পেরোতে পেরোতে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকল রাত 11টায়। আমরা 3 জন গাড়িতে উঠে পড়লাম। কাকু কাকিমা অত রাতেও আমাদের জন্য জেগেছিলেন, আমাদেরকে হাসি মুখে বিদায় দিলেন। রাতের অন্ধকার, অজানা রাস্তা, তার উপর কুয়াশা পড়েছে। সেই জন্যই ফোনে গুগল ম্যাপটা খুলে তারাপীঠ মন্দির সার্চ করে সামনে রেখে দিলাম। অর্ঘ্য অন্বেষা কারো মুখে কোনো কথা নেই, দুজনেই ভীষণ ভয় পেয়ে আছে। ভয় যে আমিও পাচ্ছি না এমনটা নয়, তবে প্রকাশ করছি না। মিনিট 10 বেশ ভালোভাবেই গাড়ি চালালাম। জনবসতি, দোকানপাট ফেলে যখন একটু ফাঁকা রাস্তায় পৌঁছলাম, ঠিক তখনই ঘটল বিপত্তি। গাড়ির স্পিড তখন মোটামুটি 50-এর কাছে। হঠাৎ করে রাস্তার একপাশ থেকে একটা কালো কুচকুচে বিড়াল এসে দাঁড়ালো গাড়ির সামনে। ব্রেক কষতে বাধ্য হলাম। বিড়ালটা আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছে। আমার দিকে কটকট করে চেয়ে আছে বিড়ালটা, যেন ওর ইচ্ছা নয় আমরা ওকে ফেলে এগিয়ে যাই। অর্ঘ্য অন্বেষা দুজনেই এই দৃশ্য সচক্ষে দেখতে লাগলো। বেশ কয়েকবার হর্ন বাজালাম, কিছুতেই রাস্তা থেকে নড়ল না বিড়ালটা। গাড়ির ক্লাচ ধরে অ্যাক্সেলেরেটর চেপে রাখলাম, যাতে গাড়ির ইঞ্জিনের আওয়াজে ভয় পেয়ে বিড়ালটা পালিয়ে যায়। না, এই বিড়াল পালানো নয়, এ যেন কোনো ব্যক্তির পোষ্য। মালিকের কথায় আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। তারপর ভাবলাম একবার শেষ চেষ্টা করে দেখা যাক। গাড়ি আস্তে আস্তে এগিয়ে আনলাম বিড়ালটার কাছে, তবুও সে নড়ল না। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হলো। কিন্তু কোথায় বিড়াল? গাড়ির সামনে তো ফাঁকা। মনে মনে ভাবলাম আমাকে গাড়ি থেকে বের হতে দেখেই বেটা ভয় পালিয়েছে। আবার গাড়িতে এসে বসলাম, কিন্তু এ কি, গাড়িতে উঠতেই দেখলাম বিড়ালটা আবার গাড়ির সামনে এসে বসেছে। আবার নামলাম গাড়ি থেকে, কিন্তু
বিড়াল তো নেই। কি ঘটছে কিছুই বুঝতে পারলাম না। অর্ঘ্য দুবার নেমে ব্যাপারটা দেখল। ওরও বোধগম্য হলো না যে ব্যাপারটা আসলে কি ঘটছে। অন্বেষা এসব দেখে আরো ভয় পেয়ে গেল। ও কাঁদতে আরম্ভ করলো। এদিকে 11:30 বাজতে চলল। আর অপেক্ষা করতে গেলে দেরি হয়ে যাবে। ঠিক করলাম যা হয় হবে, বিড়ালটার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। সাহস করে চালিয়ে দিলাম উপর দিয়ে। কিন্তু কই, আর্তনাদ শোনা গেল না তো। লুকিং গ্লাসে কোনো বিড়ালের মৃতদেহ পড়ে থাকতে দেখলাম না তো। আর কিছু দূর যাওয়ার পরে আরও একটা ঘটনা ঘটল। দেখলাম এত রাতে একটি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি আসতে দেখে হাত তুলে দাঁড়াতে ইশারা করল। এত রাতে এই নির্জন জায়গায় একা মেয়ে, তাই দাঁড়াতে বাধ্য হলাম। গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম মেয়েটির পরনে চুড়িদার, মুখটা ওড়না দিয়ে ঢাকা। দেখে মনে হলো বয়স খুবই অল্প। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? এত রাতে এখানে কি করছেন? দেখুন না দাদা, আমার এখানেই বাড়ি, কিন্তু যে গাড়িতে ফিরছিলাম সেই গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই আপনার কাছে একটু লিফট চাইছি। আপনি যদি আমাকে আমার বাড়ির রাস্তায় ছেড়ে দেন খুব উপকার হয় দাদা। আচ্ছা ঠিক আছে, আসুন। গাড়ির সামনের দরজাটা খুলে দিলাম। মেয়েটা গাড়িতে উঠে পড়ল। তারপর আমি গুগল ম্যাপ বরাবর গাড়ি চালাতে লাগলাম। মেয়েটি চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই। অজানা অচেনা মেয়ে, তাই আমিও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যাইনি। কিছু দূর যাওয়ার পর মেয়েটা গাড়ি থামাতে বলল, দাদা দাদা এখানে দাঁড়ান, এসে গেছি, আমার বাড়ি এই সামনেই। আমি গাড়ি থামালাম। মেয়েটি নেমে গেল। নামার সময় মেয়েটি অন্বেষার দিকে একবার চেয়ে গেল। নামার পর যে দূরে কোথায় মিলিয়ে গেল তা বুঝতে পারলাম না। সুপ্রিয়, মেয়েটাকে ভীষণ চেনা চেনা লাগলো। কেন রে, এর আগে কোথাও দেখেছিস নাকি? না, মুখটা তো দেখতে পেলাম না। দেখলে না হয় চিনতে পারতাম। মুখ যখন দেখতে পাসনি তাহলে বাদ দে। তারপরেই অন্বেষা চিৎকার করে ওঠে, মনে পড়েছে, মনে পড়েছে, এই সেই মেয়ে যাকে আমি সব সময় দেখি। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? আমি চিনতে পেরেছি। ও যেদিন প্রথম আমাকে দেখা দিয়েছিল সেদিন ওর গলায় ওই ওড়নাটাই ছিল। ওই ওড়নাটা দিয়েই ওর গলায় ফাঁস লাগানো ছিল। তোর কোথাও ভুল হচ্ছে না তো? না না, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি 100% শিওর এই ব্যাপারে। এতক্ষণ ব্যাপারটা খেয়াল করিনি। গাড়ির কিলোমিটারে দেখতে পাচ্ছি 11 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, কিন্তু গ্রাম থেকে মন্দিরের দূরত্ব 10.5 কিলোমিটার। হাফ কিলোমিটারের বেশি গাড়ি চালিয়ে ফেলেছে, কিন্তু মন্দিরটা কোথায় গেল? এমনটা তো হওয়ার কথা নয়। আমি গুগল ম্যাপ দেখে দেখেই গাড়ি চালাচ্ছি। ফোনের মেমোরি ক্লিয়ার করে ম্যাপের সার্চ হিস্ট্রিতে গেলাম, কিন্তু সার্চ হিস্ট্রিতে তো তারাপীঠ মন্দিরের নাম নেই। এ কি করে সম্ভব? আমি নিজেই বের হবার সময় সার্চ করেছি, কিন্তু হিস্ট্রিতে নেই। কি ঘটছে কিছুই বুঝে উঠতে পারলাম না। ভাবলাম আরেকবার সার্চ করে দেখি মন্দির যেতে আর কত কিলোমিটার বাকি। সার্চ রেজাল্ট আসতেই আরও অবাক হয়ে গেলাম। গুগল ম্যাপে দেখাচ্ছে মন্দির পৌঁছতে 10.5 কিলোমিটার বাকি আছে। মনে সন্দেহ হলো। বাইরের চারপাশটা দেখে সেই চা দোকান, মানে কাকুর চা দোকান। অর্থাৎ আমরা এতক্ষণ এই জায়গাতেই বারবার ঘুরে চলেছি। কিন্তু এটা কিভাবে হবে? আমি তো গুগল দেখেই গাড়ি চালাচ্ছিলাম। গুগল তো ভুল দেখাতে পারে না। ঘড়িতে তখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আর তো সময় পৌঁছানো যাবে না। আজ মন্দিরে যাব যখন বলেছি নিশ্চয়ই যাব। আবার ম্যাপ দেখে গাড়ি চালাতে লাগলাম, কিন্তু কিছুতেই সঠিক রাস্তায় পৌঁছতে পারলাম না। বারবার সেই একই জায়গায় ফিরে আসছি। হঠাৎ দূর থেকে একটা পৈশাচিক কণ্ঠ ভেসে এলো, পারবি না তোরা, কেউ পারবি না ওকে আমার হাত থেকে বাঁচাতে, কেউ পারবি না। আর যে বাঁচাতে আসবি তাকে আমি গলা টিপে শেষ করে দেব, ঠিক যেমনটা আমায় করা হয়েছিল। আমি আমার প্রতিশোধ নিয়ে তবেই শান্তি পাবো। তোরা বাড়ি যা তোরা, না হলে ভয়ঙ্কর বিপদে পড়বি। আজকেই তোদের সব কটাকে শেষ করে দেব। ভালো কথাই বলছি,
বাড়ি যা, বাড়ি ভেঙে যা, যা যা। তারপর আবার সব চুপ হয়ে গেল। ঘড়িতে তখন 12:30 বাজে। বুঝলাম ওই মেয়ে আমাদের কোথাও যেতে দেবে না। বাধ্য হলাম বাড়ি ফিরতে। বাড়ি যেতেই কাকু কাকিমা প্রশ্ন করলেন, কিছু ব্যবস্থা হলো? ওনাদের সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর কাকু কি যেন একটা চিন্তা করলেন, তবে কিছু বললেন না। অন্বেষা নিচে ধপ করে বসে পড়ল। আমিও ভীষণ চিন্তায় পড়ে গেলাম। মেয়েটাকে তাহলে কি সত্যি আমরা বাঁচাতে পারবো না? কিন্তু বাঁচানোর জন্য কি করব? এখান থেকে পালিয়ে যাব? ওর থেকে কি পালিয়ে যাওয়া সম্ভব? এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবে মাঝরাত, তোমরা যাও একটু ঘুমিয়ে নাও, কাল সকালে আমি দেখছি কি করা যায়। আমি অন্বেষাকে ধরে ধরে নিয়ে গেলাম। ও কিছুতেই ঘুমোতে রাজি হলো না, তবুও ওকে জোর করে শুইয়ে দিলাম। আমি আর অর্ঘ্য শুয়ে পড়লাম, ঘুমিয়েও পড়েছিলাম। সেদিন রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। দেখলাম সেই মেয়েটা অন্বেষাকে গলা টিপে শেষ করে দিচ্ছে। আমি অর্ঘ্য দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম ঘড়িতে 7টা বাজে। অর্ঘ্য এবং অন্বেষা তখনও ঘুমোচ্ছে। অন্বেষার মুখের দিকে চেয়ে বড় কষ্ট হলো। আমাকে উঠতে দেখে কাকু বললেন, এসো বাবা, এখানে এসো। কাকু বলুন। বাবা, আমি ভাবছি আজকে তোমাকে একবার মায়ের মন্দিরে নিয়ে যাব, দেখে ওখানে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুমি কিছু খেয়ে নাও বাবা, তারপর বেরোনো যাবে। হ্যাঁ হ্যাঁ কাকু, আপনি রেডি হন, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে 4 বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। গাড়িতে ঢুকে স্টার্ট দিতেই অবাক হয়ে গেলাম। না বেড়েছে কিলোমিটার, না কমেছে তেল। তবে কাল যে অতক্ষণ ধরে গাড়ি চালালাম, অত রাস্তা ঘুরলাম, মেয়েটাকে লিফট দিলাম, সবই কি তাহলে আমার নিছক কল্পনা? তা কি করে সম্ভব? গাড়িতে আমি তো একা ছিলাম না, অর্ঘ্য অন্বেষা দুজনেই ছিল। ওরা নিজের চোখে সবকিছু লক্ষ্য করেছে। আমি ভুল হতে পারি, কিন্তু ওরা তো ভুল হবে না। তার মানে আমাদের সঙ্গে যা ঘটেছে সবকিছু ইচ্ছা করে ঘটানো, আর সেসব ঘটিয়েছে ওই মেয়েটা। এসব ভাবতে ভাবতে আমরা কোথায় যাচ্ছি সেটাই ভুলে গেলাম। গাড়ি স্টার্ট দিয়েছি বটে, কিন্তু গাড়ি নিয়ে এক পাও এগোইনি। কাকুর ডাকে আমার সম্বিত ফিরল। কি হয়েছে বাবা? গাড়ি স্টার্ট দিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, গাড়িতে কিছু সমস্যা হয়েছে? কাকুকে কিছু বুঝতে না দিয়েই বললাম, না না কাকু, আসলে শীতকাল তো, ইঞ্জিনটা গরম করছিলাম, হয়ে গেছে, এইবার বেরোবো। তারপর বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। শ্মশান চত্বরে যেতেই চোখে পড়ল সেই তান্ত্রিক বাবা বসে আছেন। আমাদের দেখে বললেন, আয় বাবা আয়, কাল এলি না যে? বাবা, কাল রাস্তায় আমাদের বড় বিপদ হয়ে গেছিল, তাই আসতে পারিনি। বুঝেছি, সে তোদের আসতে দেয়নি। ঠিক আছে, আজ অমাবস্যা, আজ রাতে আমি তোদের বাড়ি যাব, তবে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখিস। আজকেই শত্রুর বিনাশ ঘটবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমি আজ রাতে আপনাকে নিতে আসবো। কখন আসবো বলুন? তুই এখানে 11টার সময় চলে আসিস। আর একটা কথা মাথায় রাখবি, ওই মেয়েটাকে কখনো একা ছাড়বি না। ছাড়লেই আজ রাতে ওর বিপদ হবেই। সব সময় ওর সাথে যেন একজন থাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে এখন আসি। হ্যাঁ বাবা, এসো। কাকু এবং আমি তান্ত্রিক বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে সমস্ত ঘটনা খুলে বললাম কাকিমা এবং অর্ঘ্যকে। অন্বেষাকে কিছুই বললাম না, কারণ ও একই ভীষণ ভয় পেয়ে আছে। শুনলে আরও ভয় পেয়ে যাবে, আরও চিন্তা করবে। সবাইকে বলে দিলাম যে আমি তান্ত্রিক বাবাকে আনতে যাব, তাই অন্বেষাকে কেউ যেন একা না ছাড়ে। আমাকে আশ্বাস দিয়ে কাকিমা বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমাকে এই নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি ওর পাশে সব সময় থাকবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কাকিমার কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। তারপর সারাদিন নানান চিন্তাতেই কেটে গেল। সন্ধ্যা হলো। আমরা সকলে মিলে একটা ঘরে বসে গল্প করছিলাম। অন্বেষাকে দেখে মনে হলো ও এখন অনেকটাই ভয় কাটিয়ে উঠেছে।
সকলের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। নানান কথার মাঝে অনিশা হঠাৎই জিজ্ঞাসা করলো, আচ্ছা কাকু, আমার মতো আপনাদেরও তো একটা মেয়ে ছিল। আপনি বলেছিলেন আপনার মেয়ের গল্প আমাদের একদিন বলবেন। আমরা কালকেই তো চলে যাব, আর কোনোদিনও দেখা হবে কিনা জানি না। আজকে বলুন না প্লিজ কাকু। আচ্ছা মা, বেশ, তুমি এত করে যখন বলছো, আমি আমাদের মেয়ের গল্প বলবো। বলতে খুব কষ্ট হবে, কিন্তু আমি বলবো। বাদ দে না অন্বেষা, কাকুর বলতে তো কষ্ট হবে, উনি তো বাবা। এসব গল্প শুনেই বা তুই কি করবি? তোর লাভটাই বা কি? শুধু শুধু দুটো মানুষের কষ্ট হবে। না 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 মা, আমি সব বলবো। আমার যতই কষ্ট হোক আমি বলবো। আজ থেকে ধরো 25 বছর আগে তোমার মতো আমার একটা মেয়ে ছিল। ওর নাম ছিল অপরাজিতা। দেখতে ভীষণ সুন্দর, যেমন গায়ের রং ঠিক তেমনই দেহের গঠন। সবাই বলতো স্বর্গের অপ্সরা। ওর বয়স তখন 23 কি 24। বিবাহের জন্য পাত্র খুঁজছি। দেখতে সুন্দর হলে কি হবে, আমরা গরিব বলে কেউ আর বিয়ে করতে চাইতো না। এরকম করে আমাদের দিন কাটছিল। একদিন রাতে ঠিক তোমাদের মতো একজন অতিথি এসে পৌঁছায় আমাদের গ্রামে। তখনও আমার এই চায়ের দোকানটা ছিল। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় রাতটা আশ্রয় চায় আমার কাছে। আমিও রাজি হয়ে যাই। ছেলেটাকে দেখে মনে হয়েছিল ভদ্র, তবে এটা বুঝতে পেরেছিলাম যে বড়লোক বাড়ির ছেলে। তোমাদের কাকিমা দেখেই বলেছিল যে তোমার কোনো জ্ঞান নেই, বাড়িতে এত বড় একটা মেয়ে আছে, তুমি চেনো না জানো না, অমনি ওকে থাকতে দেবে বলে নিয়ে চলে এলে। জানো তো, তখন তোমাদের কাকিমার কথা শুনলেই বোধহয় ভালো হতো। তখন তো বুঝিনি। কাকিমাকে উত্তর দিয়েছিলাম, ওরম বলছো কেন গিন্নি? মানুষটা বড় বিপদে পড়েছে, একটা রাতেই তো থাকবে বলো। আমার কথায় তোমার কাকিমা রাজি হয়ে যায়। তোমরা এখন যে ঘরে রয়েছো ঠিক ওই ঘরেই লোকটিকে থাকার ব্যবস্থা করে দিই। তারপর কি হলো কাকু? এরপর কাকু পরের ঘটনা বলতে শুরু করবেন এমন সময় ঘটল আরও একটি ঘটনা। বাইরে চরচর মরমর করে কে যেন ভেঙে পড়ল। আমরা সকলেই দৌড়ে বাইরে গেলাম। শুধুমাত্র কাকিমা ঘরে বসে থাকলেন। বাইরে গিয়ে দেখলাম ঘরের উঠোনে যে আম গাছটা ছিল তারই একটা কাঁচা ডাল ভেঙে পড়েছে। ঝড় নেই, বৃষ্টি নেই, কিভাবে ভাঙল গাছটা? শুকনো ডাল হলে তা না হয় কথা ছিল, কিন্তু এ তো কাঁচা ডাল। দেখে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে ডালটাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলেছে। গাছের সরু ডাল হাত দিয়ে ছিঁড়ে ফেললে ডালের গোড়াটা যেমন দেখতে লাগে, ঠিক তেমনটাই এই মোটা ডালটার গোড়াটার অবস্থা। এত রাতে কেই বা উঠবে, আর কার হাতেই বা এত শক্তি যে এত মোটা ডাল একেবারে ভেঙে ফেলবে? কেউ কিছুই বুঝে উঠতে পারল না। সকলেই হতভম্বের মতো একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর ব্যাপার কিছু বুঝতে না পেরে ভাবলাম হনুমান হবে হয়তো। একথা বলে আমরা সকলেই ঘরে গেলাম। কিন্তু ঘরে গিয়ে কাকিমাকে দেখে বেশ অস্বাভাবিক লাগলো। আমরা ঘরে ঢুকতেই আমাদের দিকে কেমন করে তাকালো, বিশেষ করে অন্বেষার দিকে। তারপর যেই অন্বেষা বলল, কাকু এরপর কি হলো বলুন। ঠিক তখনই কাকিমা প্রচণ্ড চিৎকার করে বলে উঠল, দেখতে পাচ্ছিস না আমার মেয়ে রেগে গেছে? সেই জন্যই তো গাছের ডালটা অমন করে ভেঙে ফেললো। ও চায় না যে ওর গল্প তোরা শুনিস। কাকিমার কথাগুলো বেশ অসংলগ্ন শোনালো, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত কাকিমা আমাদের তুমি বলে সম্বোধন করতো, সেটা এখন বদলে গেল তুইয়ে। কি হলো কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে কাকু, আর বলতে হবে না। কাকিমা যখন বারণ করছেন তখন থাক। আমরা আন্দাজ করতে পারছি এরপর সেদিন কি ঘটেছিল। কি বলিস অর্ঘ্য? অন্বেষা? হ্যাঁ, আর কাকুকে কিচ্ছু বলতে হবে না। অন্বেষা ঘাড় নেড়ে কথায় সায় দিল। যদিও অন্বেষাকে দেখে মনে হচ্ছিল পুরো গল্পটা শোনার ইচ্ছা এখনও রয়েছে। যাই হোক, কেউ এ বিষয়ে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ সবাই চুপ করেই থাকলো। ঘড়িতে দেখলাম 9টা বাজে। তার মানে হাতে বেশি সময় নেই। কাকুকে বললাম, কাকু হাতে তো বেশি সময় নেই, আর কিছুক্ষণ পরেই আমাকে বেরোতে হবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। তাহলে রাতের খাবারটা খেয়ে নাও, আমি তোমাদের কাকিমাকে খেতে দিতে বলছি। এই যে আমাদের খেতে দাও। আমি পারবো না, নিজে গেলো আর ওদেরকেও দাও, আমার ভালো লাগছে না।
আমি কিছু খাবো না। ওরম বলছো কেন? আমি বলেছি না আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদের খেতে দিচ্ছি। তারপর কাকু আমাদের খেতে দিলেন আর নিজেও খেলেন। কাকিমা কিন্তু সেই জায়গাতেই বসে রইলেন, উঠলেনও না আর খেলেনও না। খাওয়া শেষে আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম। ঘড়িতে তখন 10:15। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, আর যাওয়ার সময় অর্ঘ্যকে কানে কানে বললাম, অন্বেষার খেয়াল রাখিস, আমার কিন্তু কাকিমাকে একটুও ভালো লাগছে না। অর্ঘ্য বলল, হ্যাঁ ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। ঠিক আছে তুই সাবধানে যা, আমি এদিকটা দেখে নিচ্ছি। গাড়ি নিয়ে বেশ খানিকটা পথ যাওয়ার পরই একটা ঘটনা ঘটল। হঠাৎ করে গাড়ির সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ল। সময় মতো ব্রেক কষে না মারলে হয়তো বড় বিপদ ঘটতে পারত। গাড়ি থেকে নামলাম, দেখলাম এও কাঁচা ডাল। দেখে মনে হলো কেউ ইচ্ছা করে ডালটাকে আমার গাড়ির সামনে ফেলেছে। তারপর গাছের ডালটাকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। এসে আবার গাড়িতে উঠলাম। কিছু দূর যাওয়ার পর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আবার গাড়ি থেকে নেমে ডালটাকে রাস্তার ধারে সরিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ভালোভাবেই গাড়ি চালাতে লাগলাম। একসময় চালাতে চালাতে হঠাৎ লুকিং গ্লাসে নজরে এলো। দেখলাম পেছনের সিটে কাকিমা বসে আছেন। আবার পরক্ষণেই কাকিমার চেহারা বদলে গিয়ে এক অপরূপ সুন্দরী মেয়ের চেহারায় পরিণত হলো। তার ঠোঁটের পাশ দিয়ে রক্ত ঝরে পড়ছে, গলায় গলায় ওড়নার ফাঁস লাগানো, আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আবার তারপরে মেয়েটা বদলে কাকিমা হয়ে গেল। এরকম বারবার বদল হতে লাগলো, আর তার সঙ্গে হো হো করে পৈশাচিক হাসির শব্দ পাওয়া গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। শীতের দিনেও আমার ঘাম দিতে শুরু করলো। এটা উপলব্ধি করলাম আমার সামনে ভীষণ বিপদ। আমাকে যেভাবেই হোক নিজেকে রক্ষা করতে হবে। হাসি থেমে গেল। তারপর বলা শুরু হলো, কিরে, আমার হাত থেকে ওকে বাঁচাবি? বলেছিলাম না যে আমার হাত থেকে ওকে বাঁচাতে যে আসবে আমি তাকেও শেষ করে দেব। আজ তুই আমার হাতে শেষ হবি। এ কথা বলেই আবার সে বিকট হাসি হাসতে লাগলো। আমি গাড়ির ব্রেকে চাপ দিলাম, কিন্তু এ কি, ব্রেক যে ধরছে না। গাড়ির ব্রেক ফেল হলো কিভাবে? এই তো একটু আগেও ঠিক ছিল। দূরে তাকিয়ে দেখলাম সামনে একটা বড় বাঁক। গাড়ির স্টিয়ারিং চেক করতে গিয়ে দেখলাম স্টিয়ারিং লক হয়ে গেছে। বুঝতে পারলাম আমাকে বাঁচতে গেলে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারতে হবে, না হলে আমার মৃত্যুকে কেউ আটকাতে পারবে না। এসব চিন্তা করতে করতে বাঁকটা আরও কাছে চলে এলো। আর সময় নেই, যা করার এই মুহূর্তেই করতে হবে। গাড়ির দরজা খুলেই দিলাম ঝাঁপ। গড়িয়ে গড়িয়ে বেশ খানিকটা এগিয়ে গেলাম। পিচের সঙ্গে চামড়া সংঘর্ষে হাত পায়ের চামড়া উঠে গিয়ে রক্ত বেরোতে লাগলো। আর নিজের চোখের সামনে দেখলাম গাড়িটা একটা বড় গাছে সশব্দে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল। হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগলো। এমন অবস্থাতেই আমি রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম বাড়ির দিকে। মাঝে মাঝে ভয়ে ভয়ে পিছনে তাকাতে লাগলাম, কেউ আসছে কিনা। না, কেউ নেই। তবুও দৌড়তে লাগলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওদিকে কি অবস্থা ভগবান জানে। দৌড়তে দৌড়তে পকেট থেকে ফোনটা বের করে অর্ঘ্যকে ফোন করলাম, কিন্তু ফোনে পেলাম না। অর্ঘ্যর ফোন সুইচ অফ। চিন্তা আরও বেড়ে গেল। আরও জোরে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে একসময় এসে পৌঁছলাম বাড়িতে। অর্ঘ্য আমাকে দেখেই আমার কাছে ছুটে এসে কাঁদতে কাঁদতে বলল, সুপ্রিয় সব শেষ হয়ে গেল রে। আমাদের অন্বেষা আর নেই। আমরা ওকে বাঁচাতে পারলাম না রে। সবকিছু শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে ওর? অন্বেষা কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চল। অর্ঘ্য আমাকে ঘরের ভেতর নিয়ে গেল। গিয়ে প্রথমেই চোখ পড়ল মেঝের ওপর। দেখলাম কাকিমা মেঝেতে শুয়ে আছে। কাকিমার কোনো জ্ঞান নেই। অর্ঘ্যকে জিজ্ঞাসা করলাম, অন্বেষা কোথায়? অর্ঘ্য আঙুল দিয়ে ইশারা করলো। ওর ইশারা বরাবর চাইতে দুপা পিছিয়ে এলাম।
অনিশা অনিশা পাখার সঙ্গে ঝুলছে, গলায় সেই ওড়না দিয়ে ফাঁস লাগানো, যে ওড়নাটা আজ গাড়িতে মেয়েটার গলায় দেখেছিলাম। মেয়েটার মতোই অন্বেষার ঠোঁটের পাশ থেকে রক্ত ঝরছে। আমি অর্ঘর বুকে মাথা রেখে কাঁদতে আরম্ভ করলাম। অর্ঘ, এ কি হলো রে? আমরা অন্বেষাকে বাঁচাতে পারলাম না। তোদের তো বারবার বলে গেছিলাম ওকে একা ছাড়বি না, তার সত্ত্বেও এরকম কিভাবে ঘটলো? আমাদের একমাত্র বন্ধুটা শেষ হয়ে গেল। ওকে কথা দিয়েছিলাম আমরা ওর কিছু হতে দেবো না, কিন্তু পারলাম না। আমরা কথা রাখতে পারলাম না। আমরা নিজের কাছে হেরে গেলাম রে। তুই শান্ত হ সুপ্রিয়, আমার কথা মন দিয়ে শোন। কিভাবে এমন ঘটনা ঘটলো? তুই গাড়ি নিয়ে চলে যাবার পর আমরা সবাই এক ঘরেই বসেছিলাম। আমরা নিজেরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত ছিলাম। একমাত্র কাকিমা চুপচাপ বসেছিল। মিনিট 15 আমরা ভালোভাবে গল্প করলাম। তারপর আমাদের কথা চলাকালীন বাইরে প্রচন্ড জোরে একটা শব্দ হয়। এত জোরে আওয়াজ হয় মনে হয়েছিল সামনেই কোথাও বড় বিস্ফোরণ হয়েছে। আর সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়েই আমরা ভুলটা করি। আমি আর কাকু দুজনেই বাইরে বেরিয়ে যাই, কিন্তু ঘরে থেকে যায় কাকিমা আর অন্বেষা। তুই বারবার বলে গেছিলিস কাকিমার ব্যবহার ভালো ঠেকছে না। আমি কেন যে সে কথা ভুলে অন্বেষাকে একা রেখে গেলাম। ইস, বাইরে গিয়ে কোনো কিছুই দেখতে পেলাম না জানিস। এত জোরে আওয়াজ যে কোথা থেকে হলো কিছুই বুঝতে পারলাম না। বাধ্য হয়ে ঘরে ফিরে এলাম, কিন্তু এসে দেখলাম ঘরের দরজা বন্ধ। বারবার অন্বেষা বলে কাকিমা বলে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। বারবার ধাক্কা দিলাম, আমি আর কাকু কিছুতেই কেউ দরজা খুলতে পারলাম না। কিছু উপায় না পেয়ে দুজনে মিলে সজোরে লাথিও মারলাম বার কয়েক। দরজা তাতেও ভাঙলো না। অবশেষে কাকু বলল, ওই ঘরের ওই পাশে একটা জানলা আছে, চলো দেখি ভেতরে কিছু দেখা যায় কিনা। তারপর আমরা জানলার পাশে গিয়ে জানলাটা খোলবার চেষ্টা করলাম। এক চান্সেই কাকু জানলাটা খুলে ফেললেন। জানলা খুলতেই ভিতরে তাকিয়ে দেখলাম অন্বেষা ভয়ে কাঁপছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে প্লিজ মেরো না, আমাকে ছেড়ে দাও। অপরদিকে দেখলাম একটি অপরূপ সুন্দরী মেয়ে। তাকে দেখেই কাকু চিৎকার করে উঠল, এই তো আমার মেয়ে অপরাজিতা। কিন্তু আমার গিন্নি কোথায় গেল? অপরাজিতা তো বহু বছর আগে মারা গেছে। ও কিভাবে ফিরে এলো? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ভিতরে তাকিয়ে ভালো করে চারপাশটা দেখলাম, কিন্তু কাকিমার টিকিটিও দেখতে পেলাম না। ঘরের দরজা তো বন্ধ। কাকিমা কোথায় গেলেন? আমার গল্প শোনার খুব শখ না? তোকে আজ বলবো, তারপর তোকে নিজের হাতে মারবো, তবেই আমার শান্তি। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি কেনই বা মারতে চাও? আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি তোমাকে চিনি না, তোমাকে কোনো দিন দেখিও নি। তাহলে তুমি আমাকে কেন মারতে চাইছো? আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। ক্ষতি তুই করিসনি, ক্ষতি করেছে তোর বাবা। আর তোর বাবার ভুলের মাসুল যে তোকেই গুনতে হবে। বাবা? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? হ্যাঁ, তোর বাবা। তাহলে শোন, তোর বাবা আমার কি ক্ষতি করেছে। আমার বাবার মুখে তো বেশ খানিকটা গল্প শুনেছিস, তারপর এবার আমার থেকে শোন। আজ থেকে প্রায় 25 বছর আগে, ঠিক আজকের দিনেই এই বাড়িতে, এই ঘরে অতিথি হিসেবে আশ্রয় নিয়েছিল তোর বাবা। তোর বাবাকে থাকার জন্য এই ঘরটাই দেওয়া হয়েছিল। আমি ছিলাম পাশের ঘরে, আর তার পাশের ঘরে ছিল আমার বাবা মা। তোর বাবা এসে যখন আমাকে প্রথম দেখেছিল, তখনই আমি তোর বাবার চাহনি দেখে বুঝেছিলাম এই লোকটা একদমই ভালো নয়। তোর বাবা যদি ভালো লোক হতো, যদি আমার রূপেই মুগ্ধ হতো, তাহলে আমার চোখে চোখ রেখে আমাকে দেখতো।
জিভ বার করে ঠোঁটের ওপর বোলাতে বোলাতে কখনোই আমার বক্ষ যুগলের ওপর একদৃষ্টে তাকিয়ে থাকতো না। আর আমার বাবাকেও কখনোই বলতো না, এই মেয়েরা কোনো বিয়ে দেননি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, এটাই তো বিয়ের বয়স। এরপর যখন যৌবন ঝরে যাবে তখন আর একে কে বিয়ে করবে? আপনি যদি বলেন তাহলে আমি কলকাতার দিকে পাত্র দেখতে পারি। বাবা সেদিন সব কথা মুখ বুজে শুনেছিল, কারণ আমার বাবা গরিব আর তোর বাবা বড় লোক। অতিথি বলে আমিও সেদিন কিছু বলতে পারিনি। আমার বাবা যদি সেই সময় তোর বাবার গালে দুটো চড় মেরে বাড়ি থেকে বের করে দিত, তাহলে বোধহয় বাবাকে সারা জীবনে নরক যন্ত্রণা বয়ে বেড়াতে হতো না। সেদিন আমরা যে যার মতো খেয়ে শুয়ে পড়ি। মাঝরাতে আমি যখন বাথরুমে উঠি, ঠিক সেই সময় তোর বাবা বাথরুমে উঠেছিল। আমাকে পিছন থেকে দেখে তোর বাবা লোভ সামলাতে পারেনি, ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আর আর আমি যাতে চিৎকার না করতে পারি তার জন্য আমার মুখটা চেপে ধরে। তারপর এই খাটে নিয়ে এসে ফেলেছিল, যেই খাটে তুই বসে আছিস এখন। তারপর আমার মুখটা একটা রুমাল দিয়ে বেঁধে দেয়। এক এক করে আমার সব জামা কাপড় খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল মাটিতে। তারপর আমার নগ্ন দেহটার দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে, জিভ দিয়ে লালা পড়তে থাকে তোর বাবার। আমি হাত জোর করে তোর বাবাকে বলেছিলাম, আমাকে ছেড়ে দিন। আমি এও বলেছিলাম, আমার বাবা গরিব, এরকম ঘটনার কথা গ্রামে জানতে পারলে আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাকে যদি আপনার এতটাই পছন্দ হয় তাহলে আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে চলুন। কিন্তু তোর বাবা আমার সেসব কথা শোনেনি, উল্টে বলেছিল, মেয়ের কত শখ, বড়লোক বাড়ির বউ হবে। এই তোদের মতো লোকেরা না আমাদের বাড়ির ঝি চাকর হয়ে থাকে। হ্যাঁ, যদি খুব ইচ্ছে হয় তাহলে বলতে পারিস, আমি তোকে আমার রক্ষিতা হিসেবে রাখবো, তো কোনো অভাব হবে না। শুধু যখন বলবো তখন তো শরীরটা দিস, বুঝলি? ব্যাস, তাহলেই হবে। আমি লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে নিয়েছিলাম। ঠিক তারপরেই তোর বাবা ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল আমার শরীরের ওপর। আমার বক্ষযুগলের মাংসপিণ্ড দুটো ছিঁড়ে ফেলার মতো করে তুলেছিল। আমার শরীরের প্রতিটি জায়গায় ক্ষত করে দিয়েছিল হিংস্র দাঁত দিয়ে। শরীরে প্রচণ্ড যন্ত্রণা করেছিল সেদিন আমার। 8 ঘন্টা ধরে চলেছিল আমার উপর সেই কঠোর অত্যাচার। শেষে যখন তোর বাবার লোভ লালসা সব মিটে গেল, তখন আমার জামা কাপড়গুলো তুলে এনে আমার মুখে ছুঁড়ে মেরে বলেছিল, এই যা, জামা কাপড়গুলো পরে নিয়ে বিদায় হও। আর এ কথা বাইরে কেউ যেন জানতে না পারে। যত টাকা লাগে আমি দেব, কিন্তু খবরদার বাইরের কেউ যদি এই কথা জানতে পারে তাহলে কিন্তু ফল খারাপ হবে। হ্যাঁ। আমি লজ্জা নিবারণের জন্য জামা কাপড় পরে নিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলবো না এ কথা মানতে রাজি হইনি। আমি বলেছিলাম, কাল সকালে গ্রামের লোক ডেকে এনে সব কথা বলে দেব, আর তখন তোকে আমাকে বিয়ে করতেই হবে। তখন দেখব কিভাবে পালাস তুই এখান থেকে। এ কথা শোনার পরে তোর বাবা প্রচণ্ড রেগে যায় এবং আমাকে দুগালে দুটো থাপ্পড় মারে। আমার ঠোঁটের দুপাশ কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। আমি মাটিতে পড়ে যাই, আর তখন তোর বাবা আমার ওড়না নিয়ে এসে আমার গলা চেপে ধরে। ছটপট করতে করতে আস্তে আস্তে আমি মারা যাই। তারপর সেই ওড়না দিয়ে নিজের হাতে আমাকে ফ্যানে ঝুলিয়ে দেয়। তারপর রাতের অন্ধকারে কাপুরুষের মতো পালিয়ে যায়। পরদিন সকালে বাবাই আমাকে উদ্ধার করে। পাড়ার লোক জানতে পেরে বাবাকে দোষারোপ করে, কারণ আমরা গরিব বলে সেদিন কেউ বাবার পাশে এসে দাঁড়ায়নি। বাবা মাকে সেদিন অনেক অপমান করে সবাই। আমি সেদিন থেকেই ঠিক করে নিয়েছিলাম, এর প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই। এত বছর পর আজ সেই সময় এসে উপস্থিত হয়েছে। আজ আমি আমার প্রতিশোধ নেব।
আমাকে আজ কেউ আটকাতে পারবে না, আর তোকেও কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলে হো হো করে হাসতে থাকলো অপরাজিতা, আর এগোতে লাগলো অন্বেষার দিকে। অনেক কাকুতি মিনতি করলো অন্বেষা, কিন্তু কোনো কথাই শুনলো না অপরাজিতা। দু গালে চড় কষিয়ে দিল সজোরে। অন্বেষা পড়ে গেল মাটিতে। তারপর ওড়না দিয়ে চেপে ধরল ওর গলা। আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম সেই দৃশ্য, নিজের চোখে দেখা কোনোভাবেই সম্ভব নয়। অন্বেষা কষ্টে চিৎকার করতে করতে একটা সময় চুপ হয়ে গেল। অবশেষে অন্বেষার নিথর দেহটা একাই ঝুলিয়ে দিল ফ্যানের সঙ্গে, আর আর হো হো করে হাসতে হাসতে বলল, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া কুকর্মের প্রতিশোধ নিয়েছি, আমার আত্মা শান্তি পেয়েছে, আমি সারা জীবনের জন্য বিদায় নিলাম। ভালো থেকো বাবা, ভালো থেকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাকিমাও মাটিতে পড়ে গেলেন, আর দরজাও নিজে থেকে খুলে গেল। আমরা কি করব বুঝে ওঠার আগেই তুই এসে হাজির হবি। চল অন্বেষাকে নামাই। অর্ঘ্যর মুখে সবকিছু শোনার পর আমি নিজেকে একটু সামলে নিয়ে অনিশার মৃতদেহকে আস্তে আস্তে নামাই। কাকুকে গাড়ির ব্যবস্থা করতে বলি। কাকু বাইরে গিয়ে বলেন, তোমাদের গাড়ি তো আছে বাবা। কাকু আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো বাবা? বাইরে বাইরে ওই তো তোমার গাড়ি দাঁড় করানো। বাইরে গিয়ে সত্যি অবাক হয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটা দিব্যি দাঁড়িয়ে আছে। নিজের হাত পায়ের ক্ষতগুলোর দিকেও তাকাই, কিন্তু কোনো ক্ষতই নজরে পড়ে না। বুঝতে পারি এসব অপরাজিতার কারসাজি, প্রতিশোধ নেওয়ার জন্যই এসব ঘটিয়েছিল। ঠিক ততটাই কষ্ট হচ্ছে অপরাজিতার জন্য। মেয়েটার কোনো দোষ ছিল না। তারপর আস্তে আস্তে অনিশার দেহটাকে আমরা গাড়িতে তুলি। তখন কাকিমার জ্ঞান আসলেও কি হচ্ছে উনি কিছু বুঝতে পারছেন না। বাবা, পারলে আমায় ক্ষমা করে দিও, আমার জন্যই বোধহয় তোমরা তোমাদের বন্ধুকে হারালে। না কাকু, এমন বলবেন না, আপনার কোনো দোষ নেই, এটা হবার ছিল তাই হয়েছে। যাই হোক, আসি, ভালো থাকবেন। কলকাতায় পৌঁছে অন্বেষার বাবাকে সবকিছু খুলে বলার পর আমি তখন প্রত্যুত্তরে বলেছিলাম, কাকু এটা আমাদের দোষ নয়, নিজে একদিন যে কুকর্ম করেছিলেন এটা তারই ফল। একজন গরিব বাবার বুক খালি করে দিয়ে কি ভেবেছিলেন? ওরা গরিব, ওরা আর কি করবে? ওরা গরিব হলেও এই পৃথিবীতে একজন আছে যিনি সবকিছুর বিচার করেন, আর এই জন্যই আপনাকে এই ব্যথা সারা জীবন বয়ে বেড়াতে হবে। কাকু, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, এটা সবসময় মনে রাখবেন, পাপ তার পাপ কেউ ছাড়ে না। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। তাহলে ততক্ষণের জন্য টাটা, গুড বাই।